আজকে পড়ে শোনাচ্ছি একটি নতুন গল্প। গল্পটির নাম দ্য সাইলেন্ট ম্যানার। এটির প্রথম পর্ব পড়া হয়ে গেছে, এটি দ্বিতীয় পাঠ। লিখেছেন ডায়না ইমরোজ লাকি। মীর জাফান সন তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, তোমার নাম? মায়া। মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল, আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেক সময়। কিন্তু কেন? শিকার করতে। শিকার করলেন? করার আগেই তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরের শব্দ শোনেননি? মীর অর্শের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল, মায়ের দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না। যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী, আর সেই সাহসীদের মধ্যেও আমিও একজন। এই জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ পাইনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, তুমি ভুল কিছু শুনেছ। মায়া মীরের রেশ টেনে বলল, হয়তো তাই হবে, আমি ভুল শুনেছি। কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেছি আলিমনগরের গ্রামটা সুবিধের নয়, কোথায় কখন কার নজরে পড়ে যাই বলা যায় না, বলে চাপা স্বরে হাসল মীর। মায়া কথা বাড়ালো না, তার অর্শের লাগাম টেনে চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে চলে যায়। মীর তার পেছন পেছন গেল। মায়া বুঝতে পারল মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছে তার অনেকটা সময় লেগে গেছে। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন ধরণীতে নেমে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে অর্শ থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন ঘুরে দেখল মীরও তার পেছনে পেছনে বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে অবধি চলে এসেছে। এই দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলল, এই মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়া ভ্রু কুঁচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং কি ঘরের ভেতর অব্দি চলে আসছেন? তো একটা ধন্যবাদের অনেক মূল্য, আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে এসেছো। অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞাসা করি তারা তোমার সঠিক শিক্ষা কেন দিল না। মায়া কিছুটা রেগে বলল, আপনি দেখছি ভারী বেয়াদব। মীর এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমারই বা এটা কেমন আদব, আমাকে বেয়াদব বলছো? মায়ার ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চাচিয়ে ডাকলো, আন্টি, আঙ্কেল বলে ডাকতে শুরু করেছে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মায়া মীরের কাছে ঘেঁষে হাত জোর করে বলল, আপনি আমার বাড়ির লোকেদের ডাকবেন না, আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি। এবার আপনি এখান থেকে চলে যান। মায়ার মিনতির আগেই দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, তার দাদি জয়ন্তন বেগম, তার চাচি শাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফারি এবং অনুচারীগণ হাজির হয়। শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধাতে বলে, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর। আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল, কিন্তু তোকে পেল না। কোথায় ছিলি সারাদিন? মীর জবাব দিল না। আমি আজকে সকালে পৌঁছেছি এখানে, কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসলেই আমি শিকার করতেই থাকি, তাই উত্তরে জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম। কিন্তু তুমি জানো ছোট মা, সেখানে আমার সাথে এক নাগরিকের দেখা হয়। জয়ন্তম বেগম মীরের রেশ নিয়ে বলল, নাগিন তোকে ছোবল দেয়নি তো মীর? মীর জয়ন্তনের রেশ টেনে বলল, না দাদি, আমাকে ছোবল দেয়নি, দেওয়া কি এতই সহজ? বলে সে হাসে। উপস্থিত হলো রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হা হয়ে রইল। মীর তাদের পরিচিত, কোনোভাবে বুঝতে পারল না, তাকে বোকা বানিয়েছে। বলতে পারতো আমি চৌধুরী বাড়িতে এসেছি, তাহলে এত বিভ্রান্ত হতো না সে। মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুকে বলল, এবার তো মুখোশটা খোল, চোখ মুখের কি লাল হয়ে গেছে। মীর তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল। তার ফর্সা গলায় ঠিক পাশের একটা তিল, যেখানে নজর কাড়ে মায়ার। রাধিত মায়াকে নিজের কাছে টেনে নেয়। মীরের ইচ্ছে করছে মীরের হচ্ছে আমার ছোট্ট মায়া। মায়া মীরের দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকে বলল,
আসসালামু আলাইকুম আপু, আমি এইবারই নতুন অতিথি। মায়া নিঃশব্দে গালে দেয়। অসভ্য। শালুক বলল, চল বাবা তোকে খেতে দেই, বলে মিরকে নিয়ে খাওয়ার ঘরে বসে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, এইবারের মেয়ে আমি, সারাদিন আমিও না খেয়েছিলাম, আমাকেও ডাকা উচিত ছিল। তার পাশ থেকে চেপে বলল, হ মেম সাহেব, আমি আপনার লগে একই মত, কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি, তাই গুরুত্ব বেশি। মায়া বলল, মানে কেউ? আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়দের মধ্যে কেউ। তেমনই মেয়ে সাহেব, উনি হইতেছেন থমাসনের পোলা। মীর স্যারের বাবা থাইল্যান্ডের নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি, আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন। উনি অনেক আগেই মারা যান। তুই এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হলো। শ্যাফালি ফিসফিস করে বলল, আপনি তো অনেক দিন বিদেশে আইছিলেন, আর আমি তার অনেক আগে থেকে আপনাকে বাড়িতে কাম করি। সব জানি আমি। আমি যা জানি তা আপনিও জানেন না, কিন্তু আপনার বাপের ওই বিদেশি স্যার এর ভালো বন্ধুটাও সত্যি। মায়া কিছু বলল না। শ্যাফালি হেসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মুখে মলিন হাসি দিয়ে আনলো। শ্যাফালি তার হাসি লক্ষ্য করে বলল, হাইশালা আপনাই, উনি কিন্তু আপনারে বইনি ডাকছে, বলে খাওয়ার ঘরে থেকে চলে গেল শ্যাফালি। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে। রাত ঠিক 12টা। ঘড়ির কাঁটা যেন ঠিক 12টায় এসে বিঁধেছে। এ যেন থমকে যাওয়া একটি প্রহর। নীরব সুনসান রাত ঘিরে আলোকিত লক্ষ তারারা আকাশে জড়ো হয়েছে। ওদের সদার হিসেবে চাঁদ যেন ঠিকই মাঝে সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রতীকীতে ঝলমলে উঠেছে, কখন আবার মৃদু মেঘে ঠেকে যাচ্ছে। চাঁদের এই খণ্ডিত আলো ধরে জানলার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল। মিনিট বিশেকের হয় সবাই ঘুমিয়ে গেছে, যে যার ঘরে চলে গেছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছেন, তারা আজ আর ফিরবে না। তৃষ্ণা তাদের বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। মায়া কোনো প্রতিক্রিয়া করলো না। সে জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে। তৃষ্ণা দেখলো মায়ের কোনো খুশি নেই। সে মায়ের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি কি বলছি, তোর কানে যাচ্ছে না? মায়া বলল, জানিস আজকে আমি উত্তর জঙ্গলে গিয়েছিলাম। তারপর? মায়া পায়চারি করতে করতে বলল, তখন আমি একটা বাঁশির সুর শুনতে পাই। আমি সুরটির অনুসরণ করে সেদিকে চলে যাই, আর সেখানে আমি মীরকে দেখতে পাই। কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল, বাঁশি ছিল না। তবে আমি কি ভুল শুনেছিলাম? তৃষ্ণা বলল, তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস? আমি সত্যি বলছি তৃষ্ণা, তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস, তবে বাঁশিটা কে বাজাচ্ছিল? মায়ের চুপসে গেল। সে বড় পড়ে খাটের ওপর বসে পড়েছে। তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে বলল, তুই কি দাদুর সাথে ঘুমাবি? মায়া গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে। না, আজ তোর সাথে ঘুমাবো। তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের ওপর বই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত ওই বাঁশিটা বাজিয়েছে, বলে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। দোতলার একদম পূর্ব পাশে মীরের ঘর। ততক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সমস্ত বাল্ব নেভানো থাকলেও কিছু মশাল জ্বলছে ফটিক ঝাড়বাতি, যার জন্য চারদিকে মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়া ডাকটি ভেসে এলো। মায়া আঁতকে উঠল, পা স্থির হয়ে গেল। ধীরে স্থিরভাবে পেছন ঘুরে দেখল জয়ন্তম বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে, দেখে বোঝা যাচ্ছে। মায়া এখন কি জবাব দেবে? মীরের ঘরের দিকে কেন যাচ্ছে, তাও এত রাতে? তুই এত রাতে এখানে কি করো? মায়া তোতলে জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তম বেগম বলল, হইছে, আমার লগে নাটক করতে হইব না। আমি তোর ঘরে যাইতে আইছিলাম এইটা কহনের লাইগা যে তুই তৃষ্ণার লগে ঘুমা। আমার সাহানারা লগে কাম আছে, একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা তুমি যাও, ঘুমিয়ে পড়ো, বাইরে হাঁটাচলা করিও না।
দিনকাল ভালো না, তোর বাপ বাড়িতে নাই, যা ঘরে যা বলে জয়ন্তম তার ঘরের দিকে চলে যায়। মায়া উকি মেরে জয়ন্তমে চলে গেল কিনা সেটা দেখে নিল, তারপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটলো। মায়া স্থির হয়ে দাঁড়ায় মীরের ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিকে সেদিকে তাকিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা, যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে থাকে ঘরটি। কিন্তু মীর কোথাও নেই। মায়া অবাক হলো। অতিথি ঘরটি বেশ বড়সড়। ঘরের ভেতরে আরেকটি ঘর আছে, সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না। মায়া সেই ঘরের দিকে গেল। সেই ঘরেও কিছু বাল্ব নেভানো। চৌধুরী নিবাসনের তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথিঘরের ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না, তবে সেখানে কি করছে? মায়া এখনও সংকোচে দেখছে মীরের ঘরে, কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানেই। সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখনই পেছন থেকে ছুরির ধার দেওয়ার শব্দে ভেসে আসলো। মায়া আশ্চর্য হলো, পেছন করে দেখল মীর একটা পাথরের সাথে ছুরির ধার দিচ্ছে। পরনে স্যান্ডো গেঞ্জি তার। মায়ার থেকে ঘুরে বসা। মায়া মীরের উদ্দেশ্যে বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ের দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে যায় মায়ের পায়ের কাছে। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কি করেছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলল, বলল, দেখছো না ছুরি ধার দিচ্ছি? তা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কি করে সেটা জানা নেই তোমার? বলে মীর তার শোয়ার ঘরের দিকে চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলল। এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। মায়া তার পেছনে দাঁড়িয়ে। সে বলল, আপনি শহর থেকে এসেছেন, তবে অর্শ কোথায় পেলেন? স্টেশনের একজনের কাছ থেকে কিনে এনেছি। জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন। একটা কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না। সেটা তোমার ব্যর্থতা। বলে মীর বিছানায় বসে ছুরিটা হাতে নেয়। পরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল, কিছুটা অপ্রতিভ হয়ে বলল, বলুন না, ওটা নিয়ে কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ার গলায় ছুরিটা ধরে বলল, তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলে না? যদি সেটা সবাইকে বলে দাও তবে আমার সমস্যা হবে, তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া ভীষণ হয়ে পড়ল। চোখে জল টলমল করতে শুরু করলো। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মিশ্রণভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভয় পেয়েছ? আরে বোকা মেয়ে, ছুরিটা ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি। ধার ছিল না, তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে ফল দিয়ে গেছে, কিন্তু ছুরি দিয়ে হয়তো ভুলে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্যই গিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আর বাঁশির সুর, ওটা হয়তো ভুলে শুনে গেছো তুমি। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আপনার জন্য এখানে এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই। বলে মায়া চলে যেতে নিলেই মীর বলল, পায়ের ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়িয়ে বলল, হাঁটতে পারছি। তারপর চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটতে থাকলো। মনে হলো মীরের সঙ্গে ঘরে এখনই কেউ গেল। তারপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে তাকায় দেওয়াল ঘড়ির দিকে। রাত ঠিক একটা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে গেল, কিন্তু এবার দরজা বন্ধ। চোখে পড়ে পাশের জানালার দিকে। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখল রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়, মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বিষণ্ণ হয়ে কিছু বলছে। রাফিদ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মায়া স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছিল না। মীরের কথা থামানোর পর রাদীপ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃষ্টি নাড়ালো। মায়া তৎক্ষণাৎ কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায়। মীর এবারও তার সাথে মিথ্যে বলেছে। বিষয়টি মায়ার মোটে ভালো লাগেনি। তারপর রাদীপ মীরের সাথে তারা কিছু গোপন করার চেষ্টা করছে। এসব চেতনার জন্য যেন মায়া দ্বিগুণিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। নির্জন নিহারিকা। রাত কেটে ভোরের কৃষ্ণ আলো ফুটে ওঠে। ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে যায় শালু।
তার সাথে সাহারারা। তারা মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্নাঘরে আগে থেকে উপস্থিত ছিল শেফালি। শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছে। চুলে বসানো দুধ। শেফালি সেদিকে খেয়াল নেই। দুধ উতলে পড়তে শুরু করে। তখনই সে হাজির হয় শালুক। শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দুধের কথা খেয়ালই আসছিল না। বকবেন না, আমি নাস্তা আনছি, বানাই দিতেছি আমি। শালুক বেশ কর্কশ কণ্ঠে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছে না থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ওই কাজে আসছে না কেন? বাড়িতে মেহমান আছে। এটা কোন 2 পয়সাওয়ালার বাড়ি নয়। একদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব নয়। শেফালি প্রত্যুত্তরে বলল, মালকিন, রহিমা খালার শরীরটা ভালো না, শুনছি অন্যের একটা রোগ ধরা পড়ছে, ওই লাগা কামে আয় না। শাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি। ঘরে বসে থেকে কোনো লাভ নেই। যা তুই গিয়ে খবর নিয়ে আয়। বলবি সে যদি কাজ করতে না পারে তবে তার মেয়েকে যেন পাঠায়। গত 9 মাস বেতনও পাবে না। শেফালি মাথা আওড়ালো, আচ্ছা। এরপর রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা, তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তা তৈরি করছি। এরপর রান্নাঘরের দৃশ্য দেখল মীর। শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক। মীরের খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে পড়লো। মীরের গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল। কিছুক্ষণ গিয়ে শেফালির দেখা পায় মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু, আপনি এইখানে? তুই গাড়িতে ওঠ বলছি। শেফালি ইতস্তত বোধ করলো। না বাবু, বড় মালকে জানতে পারলে আমার আস্থা রাখবে না। আরে উঠতে বলছি, ওঠ। মীরের ধমকে সুরে শেফালি গাড়িতে উঠে বসে। এরপর মীর গাড়ি স্টার্ট করে। মীর বলল, রহিমা খালার বাড়ি কোথায়? সোজা গেলে ডান দিকে রাস্তার পাশে। রহিমা খালা কি হয়েছে? একটা অসুখ, যে অসুখের চিকিৎসা নেই। কি বলছিস? হ বাবু, আগে একটু সুস্থ আসিল, কিন্তু এখন বেশি অসুস্থ। ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমার বাড়ির দরজার সামনে চলে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীর নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি আমার লগে আইছেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচা মাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেওয়ালে মাটি দিয়ে লেপা। অনেক জায়গায় ফেটে গেছে। ছাউনিতে খড় বা কখনো টিন। খড় থাকলে বর্ষার ফোঁটা ফোঁটা পানি পড়ে গেছে ঢেকে তা। মেঝে খালি মাটি, মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয়, তাই ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ভাব লেগেই থাকে। রহিমার ঘরের ভিতরে খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দায় একটা মোর্চা, ঘরের ভিতরে কাঠের চৌকি, ঘরের এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো, একটা লণ্ঠন ঝুলছে। দিনে জানালার ফাঁক দিয়ে আলো বাতাস আসছে। জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট্ট একটি ফাঁকা। ঘরের সামনে উঠোনের মাঝে গরুর খোয়ার, একপাশে কলসির শাড়ি। উঠোনের একপাশে টুলে রাখা আছে কাঁসার থালাবাটি, কোথাও শুনতে শুকোতে দেওয়া ধান এবং শাক পাতা। ঘরের সামনে একটা কুঁড়ো ঘরের বারান্দা, সেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলিয়ে একেবারে সাধারণ, কষ্ট ভরা, অথচ ঘরোয়া উষ্ণতার টান আছে। এমন এক শেলের নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে মীর প্রথমবার এরকম বাড়ি দেখেছে। তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই। আলিমনগর আসলেও কখনো 4-5টা আসে ঘুরে দেখেনি। আজ এরকম একটি পরিবেশ দেখে হতবাক হলো মীর। শেফালি ঘরের ভেতরে, রহিমা খাটের ওপরে শুয়ে আছে। শেফালি বলল, খালা, তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাহলে তোমার মাইয়ারে পাঠাও। গত 9 মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজ নাই করো তাও আমারে কইয়া দাও। রহিমা কাস্তে কাস্তে উঠে বসে। জীর্ণ শীর্ণ শরীর, গায়ের রং কালো, বয়স মাত্র 45, কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে। রহিমা ধীর হয়ে বলল, বেতনের টাকা না দিলে চলবো কেমনে? ওষুধ কিনবো কেমনে? তা কি আমি জানি? অহন কও কি করবা? আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব, অনেক কাজ আছে। রহিমা চোখের জল ফেলে বলল, আমার যে অবস্থা, আর কামে যাওয়া যাইব না, মালকিনে বইলে দিস।
শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের ভেতর থেকে বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শোন, আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মীর কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়ির এই ছোট্ট সাহেব, তোমারে দেই হা, এটা রাহো। রহিমা টাকাটা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতে পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। শেফালি আসা, আপা টাকাটা নিয়ে যান, গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর আমি আগামীকাল থেকে কাজে আসব। বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখলো এবং শুনলো। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয়। মীর শুধু হাতটা দেখল। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপচাপ বেশ কিছুক্ষণ গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো, রহিমা খালার মেয়ের অনেক দিমাগ, আচ্ছা ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হয়ে গেছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু, অনেক আগে শুনছি এহেরে কেউ মায়েরা ফেলাইছে। একদিন রাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরা ডাইকা নেয়। কতগুলো কারা তা জানে না খালা। সেই রাইতে আর খালু বাড়ি ফেরে নাই। পরদিন সকালে দেহ ওনার লাশ বাড়ির উঠানে পইড়া ছিল। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালি অশ্রুযুক্ত নয়নে বলল, খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই, কিন্তু ওনার যে খুন করলো, সাদামাটার জীবন ছিল, ওনার তো আর কোনো শত্রু ছিল না। জানি না বাপু। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।